হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা সিরাজউদ্দৌলা নাটকটি নিয়ে আমাদের আলোচনা শেষ করেছি। নাটকটি পড়তে গিয়ে আমরা অনেকগুলো চরিত্র পেয়েছি, যাদের বিষয়ে ইতোমধ্যেই আমাদের একটি ধারণা তৈরি হয়েছে, কিন্তু সেই চরিত্রগুলোর বিষয়ে বিস্তারিতভাবে আমরা এখনও জানি না। তাই বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রগুলো নিয়ে। প্রথমে আমরা কথা বলবো নবাব আলীবর্দী খাঁকে নিয়ে। সিরাজউদ্দৌলা নাটকে সরাসরি আলীবর্দী খাঁয়ের চরিত্রটি আসেনি, কিন্তু সিরাজউদ্দৌলার নবাব হয়ে ওঠার পেছনে আলীবর্দী খাঁয়ের ছিল একচ্ছত্র ভূমিকা। বন্ধুরা, আলীবর্দী খাঁর প্রকৃত নাম ছিল মির্জা মুহাম্মদ আলী। তিনি 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। তিনি প্রথম জীবনে ছিলেন একজন সামান্য সৈনিক। ইরান থেকে ভাগ্যান্বেষণে ভারতবর্ষে এসেছিলেন। চাকরির উদ্দেশ্যে দিল্লিতে এসে সুবিধা করতে না পেরে তিনি বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিনের দরবারে পারিষদ ও পরে একটি জেলার ফৌজদার নিযুক্ত হন। 1733 খ্রিস্টাব্দে বিহার বাংলার সঙ্গে যুক্ত হলে আলীবর্দী খাঁ বিহারের নায়েবে সুবা পদে অভিষিক্ত হন। 1739 খ্রিস্টাব্দে সুজাউদ্দিনের মৃত্যুর পর নবাব হন তার পুত্র সরফরাজ খান। কিন্তু বিহারের সুবেদার আলীবর্দী খাঁ তখন অপরিসীম শক্তি ও সামর্থ্যের অধিকারী। আমর্ত্যবর্গ তার অনুগত। অবশেষে 1740 সালের 9 এপ্রিল মুর্শিদাবাদের কাছে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করে আলীবর্দী খাঁ বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নিযুক্ত হন। আলীবর্দী খাঁ ছিলেন অত্যন্ত সুদক্ষ শাসক। তিনি শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য হিন্দু সম্প্রদায়ের অনেক যোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। বর্গীদের অত্যাচারে এদেশের মানুষ যখন অতিষ্ঠ, তখন তিনি কঠিন হাতে তাদের দমন করেন। বর্গী প্রধান ভাস্কর পণ্ডিত সহ 23 জন নেতাকে তিনি কৌশলে হত্যা করেন এবং বর্গীদের সঙ্গে সন্ধি স্থাপন করেন। একইভাবে তিনি অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে ইউরোপীয় বণিকদের উচ্ছেদ না করে কৌশলে তাদের দমিয়ে রাখেন। এভাবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, আমরা আগেই জেনেছি যে আলীবর্দী খাঁর কোনো পুত্র সন্তান ছিল না। 3 কন্যা ঘোষেটি বেগম অর্থাৎ মেহেরুন্নেসা, শাহ বেগম ও আমিনা বেগমকে তিনি তার ভাই হাজি মুহাম্মদের 3 পুত্রের সঙ্গে বিয়ে দেন। 80 বছর বয়সে বৃদ্ধ নবাব আলীবর্দী 10 এপ্রিল 1756 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ছোট মেয়ে আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নিযুক্ত হন। আলীবর্দী খাঁয়ের মতো একই রকম নিঃস্ব অবস্থায় ইরান থেকে ভারতবর্ষে এসেছিলেন মীর জাফর আলী খান। উচ্চ বংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খান তাকে স্নেহ করতেন। বৈমাত্রীয় ভগ্নী শাহ খানমের সঙ্গে নবাব আলীবর্দী মীর জাফরের বিয়ে দেন। তাকে সরকারের উচ্চ পদেও নিযুক্ত করেন। তিনি কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয়পাত্র হয়েছিলেন। মীর জাফর আলীবর্দী খাঁয়ের সেনাপতি ও বক্সির পদে অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তার মেধা, বুদ্ধি ও কৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। ফলে আলীবর্দীকে হত্যা করার ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে তাকে একাধিকবার ক্ষমতাচ্যুত করেছিলেন নবাব। আবার বারবার ক্ষমা পাওয়া সত্ত্বেও তার চরিত্রের বিশ্বাসঘাতকতার কোনো পরিবর্তন হয়নি। নবাব আলীবর্দীর মৃত্যুর পর যুবক সিরাজউদ্দৌলা নবাব হিসেবে সিংহাসনে আরোহণ করলে চতুর্দিকে ষড়যন্ত্র ঘনীভূত হয়ে ওঠে। বিশেষ করে ইংরেজদের সীমাহীন লোভ ও স্বার্থপরতার ষড়যন্ত্রে অনেক রাজ অমাত্যের সঙ্গে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হন মীর জাফর।
ইংরেজদের প্রলোভনে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় তিনি তখন নীতিনৈতিকতাহীন এক উন্মাদে পরিণত হন। বন্ধুরা, পলাশীর যুদ্ধে সেনাপতির পদে অধিষ্ঠিত হওয়ার পরেও এবং পবিত্র কোরআন ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ গ্রহণ করলেও মীর জাফর বিশ্বাসঘাতকতার পথ থেকে বিন্দুমাত্র সরে আসেননি। ক্লাইভের গাধা বলে পরিচিত মীর জাফর 1757 সালের 29 জুন ক্লাইভের হাত ধরে বাংলার মসনদে আরোহণ করেন। কিন্তু পরবর্তীতে ইংরেজদের স্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে গদিচ্যুত করে তারই জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসানো হয়। যদিও 1764 সালে মীর জাফরকে পুনরায় সিংহাসনে অধিষ্ঠিত করা হয়, কিন্তু কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মাত্র কয়েক মাসের ভেতরেই তিনি মারা যান। বন্ধুরা, এবার আমরা বলবো সিরাজউদ্দৌলা নাটকের অন্যতম একটি চরিত্র এবং আমাদের ইতিহাসের চোখে অত্যন্ত ঘৃণিত রবার্ট ক্লাইভকে নিয়ে। পিতামাতার অত্যন্ত উচ্ছৃঙ্খল সন্তান ছিলেন রবার্ট ক্লাইভ। তার দৌরাত্ম্যে অস্থির হয়ে বাবা মা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি দিয়ে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে পাঠিয়ে দেন। তখন তার বয়স মাত্র 17 বছর। ক্লাইভের কাজ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার মাল ওজন আর কাপড় বাছাই করা। এই কাজ তার পছন্দ ছিল না একেবারেই। তাই বিরক্ত হয়ে ক্লাইভ দুবার পিস্তল দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু গুলি চলেনি বলে বেঁচে যান ভাগ্যবান ক্লাইভ। বন্ধুরা, ফরাসিরা এদেশে বাণিজ্য বিস্তার ও রাজ্য জয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। বাজার দখল ও রাজ্য জয়কে কেন্দ্র করে তখন ফরাসিদের বিরুদ্ধে চলছিল ইংরেজ বণিকদের যুদ্ধ। সেই সব ছোটখাটো যুদ্ধে সৈনিক ক্লাইভ একটার পর একটা কৃতিত্ব প্রদর্শন করেন। আমরা সিরাজউদ্দৌলা নাটকে দেখেছি ক্লাইভকে কর্নেল বলে সম্বোধন করা হয়েছে অনেকবার। মূলত বোম্বাইয়ের মারাঠা জলদস্যুর বিরুদ্ধে জয়লাভ করে কর্নেল পদবি লাভ করেছিলেন তিনি। এই জয়ের পর ক্লাইভকে মাদ্রাজের ডেপুটি গভর্নর পদে নিযুক্ত করা হয়। ঠিক সে সময়টাতেই সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করে ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন। ইংরেজ পক্ষের গভর্নর ড্রেক পালিয়ে যান, কিন্তু কর্নেল ক্লাইভ অধিক সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে মাদ্রাজ থেকে কলকাতায় এসে দুর্গ পুনরায় দখলে নেন। ক্লাইভ ছিলেন যেমন ধূর্ত তেমনি সাহসী, আবার যেমন মিথ্যাবাদী তেমনি কৌশলী। তরুণ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চারদিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করে আনেন ক্লাইভ, আর তার সাথে যোগ দেয় নবাবের অধিকাংশ লোভী, স্বার্থপর, শঠ ও বিশ্বাসঘাতক অমাত্য ও সেনাপতির দল। 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনীর যুদ্ধ হয় বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। এ যুদ্ধ ছিল মূলত শঠতার ও বিশ্বাসঘাতকতার। সিরাজউদ্দৌলার অধিকাংশ সেনাপতি যুদ্ধে অংশগ্রহণ করেননি, ফলে খুব সহজেই ক্লাইভের সৈন্য জয়লাভ করে। জয়লাভের পর ক্লাইভ বিশ্বাসঘাতক মীর জাফরকে বাংলার সিংহাসনে বসান, কিন্তু প্রকৃত শাসনকর্তা ছিলেন তিনি নিজেই, যিনি কলকাঠি নাড়তেন পেছন থেকে। সিরাজউদ্দৌলা নাটকের আরেকটি চরিত্র ছিল উমিচাঁদ। উমিচাঁদ লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। কলকাতায় এসে প্রথমে তিনি গোমস্তার কাজ করলেও পরে ইংরেজদের ব্যবসার দালালি করতে শুরু করেন। এখনকার যুগে যেরকম হিসাব রক্ষক নবাবী আমলে তেমনি ছিলেন গোমস্তারা। যেহেতু নিজের দেশ নয়, তাই মাল কেনা বেচার জন্য বিদেশি বণিকেরা নির্ভর করত এদেশীয় দালালদের ওপর। দালালি ব্যবসা করেই উমিচাঁদ সে আমলেই কোটি টাকার মালিক হয়েছিলেন। ধনবান হওয়ায় এবং কখনো কখনো নবাবের প্রয়োজনে উচ্চ সুদে টাকা ধার দেওয়ার কারণে দরবারে যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছিলেন উমিচাঁদ। সেই প্রভাব খাটিয়েই একটা সময় তিনি দেশের রাজনীতিতে অনুপ্রবেশ শুরু করেন। বন্ধুরা, উমিচাঁদ বড় ধুরন্ধর ব্যক্তি ছিলেন। ইংরেজদের কথা নবাবের কাছে এবং নবাবের কথা ইংরেজদের কাছে বলে দুপক্ষের সঙ্গেই তিনি সুসম্পর্ক রাখতেন। এই সন্দেহেই গভর্নর রজার ড্রেক তাকে একবার বন্দি করে ফোর্ট উইলিয়াম দুর্গে আটকে রেখেছিলেন। নবাব সিরাজি দুর্গ আক্রমণ করার পর তাকে মুক্তি দেন। পলাশীর যুদ্ধের আগে উমিচাঁদ আবারও
নবাব বিরোধী চক্রান্ত ও সলা পরামর্শের সহযোগী হয়ে ওঠেন। ইংরেজদের সঙ্গে অন্যদের যে 15 দফা গোপন চুক্তি হয় তাতে উমিচাঁদের দাবি ছিল ইংরেজরা জয়ী হলে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে। কিন্তু ক্লাইভ ছিলেন বিস্ময়কর কূটকৌশলী মানুষ। যেহেতু উমিচাঁদের দাবি না মানলে ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, তাই তিনি সাদা ও লাল দুরকম দলিল করে জাল দলিলটা উমিচাঁদকে ধরিয়ে দিয়েছিলেন। সাদা দলিলটা ছিল ক্লাইভের কাছে এবং তাতে উমিচাঁদের দাবির কথা উল্লেখ ছিল না। বন্ধুরা, আগামী পর্বে আমরা সিরাজউদ্দৌলা নাটকের অন্যান্য চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। 1740 সালের 9 এপ্রিল মুর্শিদাবাদের কাছে গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত করে আলীবর্দী বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নিযুক্ত হন। আলীবর্দী খাঁয়ের মতো একই রকম নিঃস্ব অবস্থায় ইরান থেকে ভারতবর্ষে এসেছিলেন মীর জাফর আলী খানও। উচ্চবংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খান তাকে স্নেহ করতেন। বোম্বাইয়ের মারাঠা জলদস্যুদের বিরুদ্ধে জয়লাভ করে কর্নেল পদবি লাভ করেছিলেন রবার্ট ক্লাইভ। এই জয়ের পর ক্লাইভকে মাদ্রাজের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়। উমিচাঁদ লাহোরের অধিবাসী শিখ সম্প্রদায়ের লোক ছিলেন। কলকাতায় এসে প্রথমে তিনি গোমস্তার কাজ করলেও পরে ইংরেজদের ব্যবসার দালালি করতে শুরু করেন।